আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি তোমাদের এইচএসসি 2026 যারা ব্যাচে আছো, অর্থাৎ এবার যারা ইন্টার ফার্স্ট ইয়ার আছো, তাদের কিন্তু এখানে একটি নতুন প্যাসেজ অ্যাড হয়েছে, যেটা দেখতে পাচ্ছ খনা। খনা তোমরা নাম শুনে থাকতে পারো। খনার বচন অনেক রয়েছিল, তোমরা কৃষি শিক্ষা বই হয়তো পড়েছো, এর বচন দু একটি ছিল। তো সেই খনার আজকে আমরা গল্প পড়ব, সেটি দিয়ে আসলে মূলত এই প্যাসেজটি লেখা হয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমি কিভাবে সাজিয়েছি প্যাসেজটি। প্রথমে দেখতে পাচ্ছ যে প্রতিটি সেন্টেন্স কিন্তু আমি আলাদা আলাদা করে প্রতিটি সেন্টেন্সের প্রথমে আমি এখানে ট্রান্সলেশন দিয়েছি, দেখতে পাচ্ছ। তারপরে দিয়েছি কোন টেন্সে রয়েছে সেন্টেন্সটি, এবং তারপর সেন্টেন্সটি দ্বারা কি বোঝাচ্ছে সেটি আমি এক্সপ্লেন করেছি, অর্থাৎ ব্যাখ্যা করেছি। এরপর প্রতিটি ওয়ার্ড, অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ এই প্রতিটি সেন্টেন্সে যতগুলো ওয়ার্ড রয়েছে, প্রতিটি ওয়ার্ড কিন্তু আমি ভেঙে ভেঙে কোনটা কোন পার্টস অফ স্পিচ এবং কোনটার কি অর্থ আমি কিন্তু সেটা বলে দিয়েছি। দেখো এখানে ইফ ইট ইজ রেন্স, ইট ইট রেন্স, অর্থাৎ ইফ কনজাংশন যদি এর অর্থ। তারপর আবার রেইন ভার্ব বৃষ্টি হয়, অ্যাট হচ্ছে প্রিপোজিশন এই। এইভাবে তোমরা কিন্তু পুরো সবগুলো তোমরা যে পুরো প্যাসেজটি কিন্তু এভাবে আমি সাজিয়েছি। তোমরা ইনশাআল্লাহ পড়তে দেখবে সামনে। তো চলো আমরা শুরু করে দিই বেশি কথা না বাড়িয়ে। তো প্রথম সেন্টেন্সে রয়েছে, প্রথম সেন্টেন্সটি মূলত সেন্টেন্স না, এখানে হেডিং দেওয়া হয়েছে খনা। এটা কি খনা? খনার বাংলা খনাই, এটি হচ্ছে খনা একটা নাউন। এরপর সেন্টেন্স দুয়ে দেখি আমরা, যদি বর্ষে মাঘের শেষ। এখানে এটা তার একটি তোমার বচন যাকে বলে সেটি দেখতে পাচ্ছি। তো সেটা আমরা ট্রান্সলেশন যদি দেখি, যদি মাঘের শেষের দিকে বৃষ্টি হয় তবে রাজা ধন্য এবং দেশ পূর্ণ। তো এখানে টেন্স কি বোঝাচ্ছে? শর্তমূলক বাক্য বা সিম্পল প্রেজেন্ট। খনার একটি প্রবাদ যা মাঘ মাসের শেষের দিকে বৃষ্টিপাতের সাথে দেশের সমৃদ্ধি এবং রাজাকে ধন্য হওয়ার বিষয়টি সংযুক্ত করে। এরপর আমরা যদি প্রতিটি শব্দ অ্যানালাইসিস করি, তোমরা দেখতে পাবে যদি, এটা কিন্তু কনজাংশন ইফ। বৃষ্টি হয়, রেইনস, এটা মূলত বাংলায় ইংরেজিতে আবার ট্রান্সলেট করা হয়েছে। তোমরা যেটা বাংলিশ বলে থাকো সেই রকম জিনিস। তো আমরা এটা না পড়ে পরের সেন্টেন্স থেকে শুরু করি। তো পরের সেন্টেন্স তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ইফ ইট ইজ রেইনস অ্যাট দ্য এন্ড অফ মাঘ, অর্থাৎ লাস্ট মান্থ অফ উইন্টার, দ্য কিংডম উইল প্রসপার। অর্থাৎ যদি মাঘের শেষের দিকে বৃষ্টি হয়, অর্থাৎ শীতের শেষ মাস, রাজ্য সমৃদ্ধ হবে। এটা কি সিম্পল প্রেজেন্ট এবং ফিউচার দুইটাই রয়েছে। আর যে এটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিন্তু ফিউচার, এটা ফিউচার টেন্স, এবং এই যে এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো এরপর আমরা দেখি এই লাইনটি বাংলার প্রবাদটি পুনরাবৃত্তি করে এবং পাঠকের জন্য প্রাসঙ্গিক ব্যাখ্যা প্রদান করে। তো এরপর আমরা ওয়ার্ড অ্যানালিসিসে যাই। তোমরা ওয়ার্ড অ্যানালিসিসে এটা আমি বলে দেওয়া আছে, তোমরা যদি সবগুলো নিজেরাই এটা পড়ো তাহলে কিন্তু সুবিধা হবে। আমি এতগুলো বলতে গেলে পুরো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো তোমরা এগুলো দেখে নেবে। ইফ, যদি, রেন্স, ভার্ব, এটা হয়, অ্যাট, এন্ড, এগুলো সবগুলো তোমরা পড়ে নেবে। তারপর আমরা সেন্টেন্স 4-এ যাই। দ্য মিস্ট্রি হোয়াট connects seasons with soil and crops with rain was no secret to her। অর্থাৎ মৌসুম এবং মাটি, ফসল এবং বৃষ্টির মধ্যে সংযোগের রহস্য তার কাছে কোনো গোপন বিষয় ছিল না। কার কাছে? এটা কিন্তু খনার কাছে বোঝাচ্ছে। এটা হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ ছিল। এই যে তোমরা দেখতে পাচ্ছ ওয়াজ ছিল, তার মানে এটা পাস্ট টেন্স। তারপর তোমরা দেখতে পাচ্ছ এই বাক্যটি দেখার যে খনার প্রকৃতি এবং কৃষির সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। তারপর তোমরা এটি পড়ে নেবে, ওয়ার্ড অ্যানালিসিস নিচে দেওয়া থাকবে, এটা তোমরা ভিডিও পজ করে তোমরা এগুলো পড়তে পারবে। এরপর আমরা সেন্টেন্স পাশে যাই।
She realized the interdependence that links people and climate is myriad ways, অর্থাৎ তিনি উপলব্ধি করেছিলেন যে মানুষ এবং আবহাওয়া অসংখ্য উপায়ে একে অপরের উপর নির্ভরশীল। তিনি কি করেছিলেন? উপলব্ধি করেছিলেন যে মানুষ এবং আবহাওয়া অসংখ্য উপায়ে একে অপরের উপর নির্ভরশীল। এটা রিয়েলাইজড, এটা কিন্তু পাস্ট টেন্স। তোমরা এগুলো দেখে নেবে। এরপর আমরা সেন্টেন্স 6 যাই। শি ওয়াজ খনা, অর্থাৎ তিনি ছিলেন খনা। এটাও কিন্তু পাস্ট টেন্সে, তোমরা এগুলো দেখে নেবে। এরপর দ্য মাইথিক্যাল স্টোরি অফ খনা ইজ ডিপলি রুটেড ইন বেঙ্গল ফকলোর, অর্থাৎ খনার পৌরাণিক গল্প বাংলার লোককথার গভীরে প্রথিত। তোমরা এগুলো টেন্স দেখতে পাচ্ছ, এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনফিনিট টেন্স। এ বাক্যে খনার কাহিনীর ঐতিহাসিক প্রভাবের কথা বলা হয়েছে যা বাংলার ঐতিহ্যের অংশ। এটা হচ্ছে এক্সপ্লেনেশন, এবং তোমরা ওয়ার্ড অ্যানালিসিসগুলো নিজেরা পড়ে নিতে পারো, এগুলো দেখে নাও। এরপর আমরা সেন্টেন্স 8-এ যাই। সেন্টেন্স 8-এ যাই। খনা, অরিজিনালি নেমড Leela, was an incredible woman with a gift for predicting weather and understanding the ways of farming, অর্থাৎ খনা, যার আসল নাম ছিল লীলা, তিনি ছিলেন এক অসাধারণ নারী যিনি আবহাওয়া পূর্বাভাস দেওয়ার এবং চাষাবাদের উপায় বোঝার প্রতিভা নিয়ে জন্মেছিলেন। এটা পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটির ব্যাকরণ দিয়ে বোঝাচ্ছে এ বাক্যে খনার পূর্ব পরিচয় এবং তার অসাধারণ প্রতিভার বর্ণনা দেওয়া হয়েছে। তোমরা এখানে ওয়ার্ড অ্যানালিসিসগুলো ভালোভাবে পড়ে নিতে পারো। খনা, এটা একটা প্রপার নাউন। এরপর অরিজিনালি, মূলত, যে নেমড, নামকরণ করা হয়েছে, সবগুলো তোমরা দেখে নিতে পারো। সবগুলো অর্থ কিন্তু আমি এখানে দিয়ে দিছি, তোমরা এগুলো সবগুলো পড়ে নিতে পারো। এরপর আমরা সেন্টেন্স 9-এ যাই। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে her wisdom was shared through memorable rhyming verses known as খনাস ওয়ার্ডস or খনার বচন। আমি যেটা প্রথমে বললাম যে তার জ্ঞান স্মরণীয় এবং ছন্দময় কবিতার মাধ্যমে ভাগ করা হতো, যা খনার কথা বা খনার বচন নামে পরিচিত। খনার বচন, আমি আগে প্রথমে বললাম খনার বচন নামে পরিচিত। তো টেন্স, এটা কি টেন্স? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে এটা রয়েছে। এখানে খনার বচনের গুরুত্ব এবং তার জ্ঞানকে ছড়িয়ে দেওয়ার উপায় উল্লেখ করা হয়েছে। এরপর তোমরা ওয়ার্ড অ্যানালিসিসগুলো পড়ে নেবে এখান থেকে। তারপর আমরা সেন্টেন্স 10 এখানে যাই। দিস সেইংস দো সিম্পল অ্যান্ড ইজি টু রিমেম্বার, অর্থাৎ এই বচনগুলো যদিও সহজ এবং মনে রাখা সহজ ছিল, ওয়ার ফেইল্ড উইথ ডিপ নলেজ অ্যান্ড প্র্যাকটিক্যাল অ্যাডভাইস ফর ফার্মার্স, অর্থাৎ তবুও সেগুলো গভীর জ্ঞান এবং কৃষকদের জন্য বাস্তব পরামর্শে পূর্ণ ছিল। এটা কি টেন্স? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্স। এরপর আমরা ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন দেখি। খনার বচনগুলোর বৈশিষ্ট্য এবং সেগুলো কিভাবে কৃষকদের সাহায্য করত তা এখানে ব্যাখ্যা করা হয়েছে। তোমরা এরপরে দেখো ওয়ার্ড অ্যানালিসিস যদি তোমরা দেখতে পারো, পুরোটাই রয়েছে। দিস ডিটারমিনার, এগুলো সবগুলো রয়েছে। কোন পার্টস অফ স্পিচ, কোনটার বাংলা মিনিং কি, সবগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিছি। এরপর আমরা চলে যাই সেন্টেন্স 11। খনা ইউজড হার নলেজ, অর্থাৎ খনা তার জ্ঞান ব্যবহার করে, টু হেল্প দ্য peasants, but her actions often challenged the ruling class, অর্থাৎ কৃষকদের সাহায্য করতেন। খনা তার জ্ঞান ব্যবহার করে কৃষকদের সাহায্য করতেন, কিন্তু তার কার্যক্রম প্রায়ই শাসক শ্রেণীকে চ্যালেঞ্জ করত। এটা কিন্তু বহুত বড় কথা। তার কার্যক্রম প্রায়ই শাসক শ্রেণীকে চ্যালেঞ্জ করত।
তারপর এটা আমরা দেখতে পাচ্ছি টেন্স কোন টেন্স রয়েছে, পাস্ট সিম্পল বা পাস্ট ইনডেফিনিট টেন্সে। এ বাক্যে খনার কৃষকদের প্রতি সহানুভূতি এবং শাসক শ্রেণীর সাথে তার দ্বন্দ্বের কথা উল্লেখ করা হয়েছে। এটা কিন্তু দ্বন্দ্বের একটা কথা উল্লেখ রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ড অ্যানালিসিস, তোমরা এগুলো দেখে নেবে। খনা ইউজড হার নলেজ টু হেল্প দ্য পিজেন্ট, কৃষক, এটা কিন্তু পিজেন্টস কৃষকরা। এরপর আমরা সেন্টেন্স 12-এ যাই। দ্য রুলার্স অর্থাৎ শাসকরা নট প্লিজড উইথ হার ডিফাইন্স পানিশড হার ক্রুয়েলি বাই কাটিং আউট হার টাং, অর্থাৎ শাসকরা তার বিরোধিতায় অসন্তুষ্ট হয়ে নিষ্ঠুরভাবে তার জিহ্বা কেটে তাকে শাস্তি দিয়েছিল। দেখো এখানে কিন্তু ভয়ানক একটা কথা রয়েছে। তো টেন্স এটা আমরা দেখে নেই পাস্ট সিম্পল টেন্স বা পাস্ট ইনডিফিনিট টেন্স এটা। এরপর এক্সপ্লেনেশন আমরা দেখে নেই। খনার শাসক শ্রেণীর সাথে বিরোধ এবং তার ওপর সংঘটিত নিষ্ঠুর শাস্তির কথা বলা হয়েছে। ওয়ার্ড অ্যানালিসিসে যদি আমরা দেখি, এখানে তোমরা দেখে নেবে এগুলো ওয়ার্ড অ্যানালিসিসগুলো, এগুলো আমি বলতে চাচ্ছি না, সময় বেশি হয়ে যাবে বা ভিডিও বড় হয়ে যাবে। সেন্টেন্স 13-এ আমরা যাই। দাস, এভাবেই, she became known as Khona, which means someone who can't speak, অর্থাৎ এভাবেই তিনি খনা নামে পরিচিত হন, যার অর্থ যিনি কথা বলতে পারেন না। who can't speak, someone who can't speak, এটা ফার্স্ট সিম্পল টেন্সে আছে। এক্সপ্লেনেশন বা ব্যাখ্যাটা আমরা দেখে নেই। এখানে খনার নামের উৎপত্তি এবং এর অর্থ ব্যাখ্যা করা হয়েছে। তোমরা ওয়ার্ড অ্যানালাইসিসগুলো দেখে নেবে। দাস, এভাবেই, অ্যাডভার্ব এটা, she became known, এগুলো তোমরা দেখে নেবে। এরপর আমরা সেন্টেন্স 14-এ যাই। ডিসপাইট অর্থ সত্ত্বেও, দিস harsh punishment, her wisdom lived on through her sayings, which have been passed down for over 1500 years. দেখো, এই কঠোর শাস্তি সত্ত্বেও তার জ্ঞান তার বচনের মাধ্যমে বেঁচেছিল, যা 1500 বছরেরও বেশি সময় ধরে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়েছে। দেখো 1500 বছর, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। কত বছর হলো? 1500 বছর। এই যে 1500 ইয়ার্স। তো আমরা পরবর্তীতে যাই। এটা কোন টেন্সে রয়েছে? এটা হচ্ছে পাস্ট পারফেক্ট এবং পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। প্রথমটি রয়েছে তোমার পাস্ট পারফেক্ট এবং পরেরটি রয়েছে পাস্ট সিম্পল টেন্সে। প্রথমটি রয়েছে তোমার হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে এবং পরেরটি হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সে। তো আমরা ব্যাখ্যাটা দেখে নেই। খনার জ্ঞান তার বচনের মাধ্যমে কিভাবে দীর্ঘকাল ধরে টিকে আছে তা বলা হয়েছে এখানে। এবং ওয়ার্ড অ্যানালাইসিসগুলো তোমরা দেখে নেবে, যে ভোকাবুলারির জন্য কিন্তু তোমাদের একটা খুবই উপযোগী একটা জিনিস হবে আমি মনে করি। তো এরপর আমরা সেন্টেন্স 15-এ যাই। দেয়ার আর মেনি ভার্সনস অফ খনাস স্টোরি, অর্থাৎ খনার গল্পের অনেক সংস্করণ রয়েছে। এটা কিন্তু প্রেজেন্ট সিম্পল টেন্স। এখানে খনার গল্পের বিভিন্ন রূপ থাকার কথা উল্লেখ করা হয়েছে, তোমরা জানো এটা। এরপর ওয়ার্ড অ্যানালিসিস যদি আমরা যাই, এগুলো তোমরা পড়ে নেবে। সেন্টেন্স 16-এ আমরা যাই এখন। ওয়ান রিটেলিং গোজ লাইক দিস, অর্থাৎ একটি পুনর্কথন এভাবে শুরু হয়। ইন দ্য কিংডম অফ দেউলনগর, there was a royal astrologer named ভারাহা। এটা ইংরেজিতে তোমরা একভাবে উচ্চারণ করলে হলো, কিন্তু বাংলাতে এটা আসল হবে হচ্ছে বরাহ। এটা বরাহ বলাই ভালো, ভাড়া কেউ কেউ বলে, যাই হোক। এটি তাহলে দেউলনগরের রাজ্যে একজন রাজকীয় জ্যোতিষী ছিলেন, যার নাম ছিল বরাহ।
যিনি রাজা ধর্মকেতুর সেবা করতেন। এটা কি প্রেজেন্ট সিম্পল বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে এবং পাস্ট ইনডিফিনিট টেন্সেও রয়েছে। সেন্টেন্সটি কিন্তু দুই ভাগে বিভক্ত রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ওয়াজ এবং এখানে গোস, এখানে কিন্তু দুই রকমই রয়েছে, প্রেজেন্ট এবং পাস্ট টেন্স দুটোই রয়েছে। তোমরা এটি খনার গল্পের একটি জনপ্রিয় সংস্করণ যা দেউলনগরের রাজ্যের পটভূমিতে বর্ণনা করা হয়েছে। এটা তোমরা ওয়ার্ড অ্যানালিসিসগুলো দেখে নেবে ভোকাবুলারির জন্য। তো আমরা সেন্টেন্স 17-এ যাই। স্যাডলি অর্থাৎ দুঃখজনকভাবে বরাস ওয়াইফ ডাইড while giving birth to their son মিহির। অর্থাৎ বরাহের স্ত্রী তাদের পুত্র মিহিরকে জন্ম দেওয়ার সময় মারা যান। কখন মারা যান? গিভিং বার্থ অফ দেয়ার সন। এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। আমরা এক্সাম্পল ব্যাখ্যার এক্সপ্লেনেশনটা আমরা দেখে নিই। বরাহের ব্যক্তিগত জীবনে একটি শোকাবহ ঘটনা উল্লেখ করা হয়েছে এখানে। এরপর ওয়ার্ড অ্যানালাইসিসে যদি আমরা যাই, এগুলো তোমরা দেখে নেবে ভোকাবুলারির জন্য। এরপর আমরা সেন্টেন্স 18-এ যাই। worried about his son's future. Barah saw in the stars that Mihir was destined for a life of travel and death. অর্থাৎ তার পুত্রের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত বরাহ তাদের মধ্যে দেখেছিলেন যে মিহিরের জীবন সমস্যা ও মৃত্যুর জন্য নির্ধারিত। এটা কি রয়েছে? পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট রয়েছে। আমরা যদি এক্সপ্লেনেশনটা দেখে নিই, বরাহ তার জ্যোতিষ বিদ্যার মাধ্যমে তার পুত্রের ভবিষ্যৎ সম্পর্কে একটি অশুভ ভবিষ্যৎবাণী করেছিলেন। এটা কিন্তু তার পুত্রেরই ভবিষ্যৎবাণী করেছিল পিতা অর্থাৎ বরাহ। এরপর আমরা ওয়ার্ড অ্যানালিসিসগুলো তোমরা দেখে নিবে। এরপর আমরা সেন্টেন্স 19-এ যাই। হার্ট ব্রোকেন, Barah decided to save Mihir by placing it in a copper pot and setting the pot afloat on the river বিদ্যাধরী। মর্মাহত বরাহ মিহিরকে বাঁচানোর সিদ্ধান্ত নেন তাকে একটি তামার পাত্রে রেখে বিদ্যাধরী নদীতে ভাসিয়ে দেওয়ার মাধ্যমে। এটা রয়েছে পাস্ট সিম্পল বা পাস্ট ইনডিফিনিট টেন্সে। এক্সপ্লেনেশন হচ্ছে বরাহ তার পুত্রকে বিপদ থেকে রক্ষা করার জন্য একটি কঠিন সিদ্ধান্ত নেন। ওয়ার্ড অ্যানালিসিস এগুলো তোমরা পড়ে নেবে। এরপর সেন্টেন্স 12-এ আমরা চলে যাই, 20-তে চলে যাই। দ্য বেবি ওয়াজ ফাউন্ড অ্যান্ড rescued in Sri Lanka বা শ্রীলঙ্কা where he was raised by the king। অর্থাৎ শিশুটি শ্রীলঙ্কায় খুঁজে পাওয়া এবং উদ্ধার করা হয়, যেখানে তাকে রাজা লালন পালন করেন। এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ব্যাখ্যা হচ্ছে এখানে বর্ণনা করা হয়েছে যে কিভাবে শিশুটি উদ্ধার করা হয়েছে এবং কোথায় সে বড় হয়, শ্রীলঙ্কা। এটা কিন্তু মাস্ট একদম খুবই ইম্পর্টেন্ট। শ্রীলঙ্কায় এটা তোমাদের পড়তে অবশ্যই মনে রাখতে হবে। সেই শিশুটি শ্রীলঙ্কায় খুঁজে পাওয়া এবং উদ্ধার করা হয়, সেখানে থেকে রাজা লালন পালন করেন বাই দ্য কিং, রাজার দ্বারা। এটা মনে রাখো তোমরা। হ্যাঁ, এরপর ওয়ার্ড অ্যানালিসিসগুলো তোমরা পড়ে নিবে। এরপর আমরা সেন্টেন্স 21-এ যাই। অ্যাজ হি গ্রিউ আপ in the royal court he married the king's daughter, an astrologer herself named লীলা। অর্থাৎ যখন তিনি রাজকীয় দরবারে বড় হন তখন তিনি রাজার কন্যাকে বিয়ে করেন, যিনি নিজেও একজন জ্যোতিষী ছিলেন এবং যার নাম ছিল লীলা। এটা পাস্ট
সিম্বল বা পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। আমরা এক্সপ্লেনেশনটা যদি আমরা দেখে নেই, এখানে বর্ণনা করা হয়েছে মিহির কিভাবে রাজার কন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর ওয়ার্ড অ্যানালিসিসগুলো তোমরা দেখে নিবে। সেন্টেন্স 22তে আমরা যাই। লীলা and Mihir managed to find Barah and prove that these predictions about Mihir's future had been wrong. অর্থাৎ লীলা এবং মিহির বারাহকে খুঁজে বের করতে সক্ষম হন এবং প্রমাণ করেন যে মিহিরের ভবিষ্যৎ সম্পর্কে তার পূর্বাভাস ভুল ছিল। তো টেন্স কি রয়েছে, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট এবং পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, দুই অংশে। ব্যাখ্যাটা হলো এটি বারাহের ভুল পূর্বাভাস এবং মিহির ও লীলার ঐকান্তিক প্রচেষ্টার প্রতিফলন। ওয়ার্ড অ্যানালিসিসগুলো আমরা দেখে নেই, তোমরা দেখে নেবে এগুলো। পরবর্তী সেন্টেন্সে আমরা চলে যাই। সেন্টেন্স 23। বারাহ দো সারপ্রাইজড বাই হিজ মিস্টেক, বারাহ তার ভুলে বিস্মিত হলেও হি থ্রিলড টু সি হিজ সন এগেইন, অর্থাৎ তার পুত্রকে আবার দেখে আনন্দিত হন। অ্যান্ড ওয়েলকামড বোথ মিহির অ্যান্ড লীলা ওয়ার্মলি, অর্থাৎ আনন্দিত হন এবং মিহির ও লীলাকে উষ্ণভাবে স্বাগত জানান। এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। বারাহ তার ভুল বুঝতে পেরে এবং সন্তান ফিরে পেয়ে খুশি হন, এটা বোঝানো হয়েছে। তোমরা ওয়ার্ড অ্যানালাইসিসগুলো পড়ে নেবে, এগুলো সবগুলো ভোকাবুলারির জন্য খুবই উপকার হবে কিন্তু এটা। এরপর আমরা সেন্টেন্স 24-এ যাই। দে ওয়ার সোন introduced to the royal court and became royal astrologers themselves, অর্থাৎ তারা দ্রুত রাজকীয় দরবারে পরিচিত হন এবং নিজেরাই রাজকীয় জ্যোতিষী হয়ে ওঠেন। দেখো, নিজেরাই এখানে কি হয়ে যায়, রাজকীয় জ্যোতিষী হয়ে যায়, এটা কিন্তু মনে রাখতে হবে। রয়্যাল অ্যাস্ট্রোলজার্স, রাজকীয় জ্যোতিষী, দেমসেলভস, তারা নিজেরাই হয়ে যান। এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমরা যদি ব্যাখ্যাটা পড়ে নেই, এখানে মিহির ও লীলার রাজকীয় জ্যোতিষী হিসেবে পরিচিতি পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে ওয়ার্ড অ্যানালাইসিস এগুলো। এরপর আমরা যাই নেক্সট সেন্টেন্স 25। ইভেন দো লীলা ওয়াজ নাও আ রয়্যাল অ্যাস্ট্রোলজার, অর্থাৎ যদিও লীলা এখন একজন রাজকীয় জ্যোতিষী ছিলেন, শি কিপড ইন টাচ উইথ দ্য লোকাল ফার্মার্স, অর্থাৎ যদিও লীলা একজন রাজকীয় জ্যোতিষী ছিলেন, তিনি স্থানীয় কৃষকদের সাথে যোগাযোগ বজায় রেখেছিলেন। এটা রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে। লীলা তার উচ্চ পদে থেকেও সাধারণ মানুষের সাথে যোগাযোগ রক্ষা করতেন, এটি কিন্তু বোঝা যাচ্ছে, তার ভালো আচরণের প্রতি ইঙ্গিত করা হয়েছে এখানে। ওয়ার্ড অ্যানালিসিসগুলো তোমরা দেখে নেবে। এরপর আমরা সেন্টেন্স 26-এ যাই। She learned a lot from them and found that they shared valuable knowledge through short, easy to remember verses, অর্থাৎ তিনি তাদের কাছ থেকে অনেক কিছু শিখেছিলেন এবং দেখিয়েছিলেন যে তারা সহজে মনে রাখার মতো ছোট ছন্দের মাধ্যমে মূল্যবান জ্ঞান ভাগ করতেন। এরপর এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এটি স্থানীয় কৃষকদের জ্ঞান এবং তাদের প্রজ্ঞার প্রতি লীলার সম্মানের কথা তুলে ধরা হয়েছে। ওয়ার্ড অ্যানালিসিসগুলো তোমরা দেখে নেবে ভোকাবুলারির জন্য। এরপর আমরা সেন্টেন্স 27-এ যাই। Laila began to use these simple verses to explain her own complex astrological knowledge, অর্থাৎ লীলা তার জটিল জ্যোতিষ বিদ্যার ব্যাখ্যা দিতে এই সহজ ছন্দগুলো ব্যবহার করা শুরু করেন। দেখো, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট রয়েছে। লীলা কিভাবে স্থানীয় জ্ঞানের সাথে তার জ্যোতিষশাস্ত্রের সংযোগ ঘটিয়েছিলেন তা এখানে বোঝানো হয়েছে। এটা কিন্তু ঘটিয়েছিলেন কিসের সাথে, দেখো তোমরা, লীলা
জটিল জ্যোতিষবিদ্যার ব্যাখ্যা দিতে ছন্দগুলো, অর্থাৎ কৃষকের নলেজ বা কৃষকের জ্ঞানের সাথে কিন্তু তার জ্যোতিষবিদ্যার নলেজ কিন্তু সে মিক্স করেছে, এটা এখানে বোঝানো হয়েছে। ওয়ার্ড অ্যানালাইসিস এগুলো তোমরা দেখে নেবে। সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স আমরা 28-এ যাই। বারা ফিলিং জেলাস অ্যান্ড অ্যাংরি। দেখো এটা কি বলেছে, বারাহ ঈর্ষান্বিত এবং রুদ্ধ হয়ে ordered his son to punish লায়লা by cutting out her tongue, অর্থাৎ বারাহ ঈর্ষান্বিত হয়ে তার পুত্রকে লীলার জিহ্বা কেটে শাস্তি দিতে আদেশ দেন। এটা কিন্তু ভয়ানক একটা কথা বলা হয়েছে। হোপিং টু সাইলেন্স হার, অর্থাৎ যাতে তাকে চুপ করানো যায়। এটি কোন টেন্সে রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, পাস্ট সিম্পল টেন্সে বা ইনডিফিনিট টেন্সে রয়েছে। বারাহের লীলার প্রজ্ঞা এবং জনপ্রিয়তার প্রতি হিংসার প্রতিফলন ঘটেছে এখানে। এগুলো হচ্ছে ওয়ার্ড বিশ্লেষণ বা ওয়ার্ড এক্সপ্লেনেশন, তোমরা এগুলো দেখে নেবে। এরপর সেন্টেন্স 29-এ যাই আমরা। হাউএভার, যাই হোক, তবে খোনাস স্টোরি অ্যান্ড হার নলেজ রিনেমড অ্যালাইভ, অর্থাৎ খনার গল্প এবং তার জ্ঞান বেঁচে থাকে। এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে এবং প্রেজেন্ট ইনডিফিনিট দুটাই রয়েছে। খনার প্রজ্ঞার সময়ের বাধা অতিক্রম করে টিকে থাকে, এটা বোঝানো হয়েছে। ওয়ার্ড অ্যানালাইসিস এগুলো। সেন্টেন্স 30-তে যাই আমরা। হার উইজডম অ্যাবাউট নেচার ওরিয়েন্টেড ফার্মিং কন্টিনিউড টু বি বেনিফিট দ্য পিপল অফ দ্য ল্যান্ড, অর্থাৎ প্রকৃতি কেন্দ্রিক চাষাবাদ সম্পর্কে তার জ্ঞান ভূমির মানুষদের উপকৃত করতে থাকে। এটা রয়েছে প্রেজেন্ট সিম্পল এবং পাস্ট সিম্পল এবং প্রেজেন্ট সিম্পল টেন্সে। এক্সপ্লেনেশন, খনার চাষাবাদ ও প্রকৃতি সম্পর্কিত পরামর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্য কার্যকর রয়ে গেছে, এটা কিন্তু এখানে বোঝানো হয়েছে। ওয়ার্ড অ্যানালাইসিসে আমরা যদি যাই, হার অর্থাৎ এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এগুলো পুরোটা পড়ে নিবে। তো ফর পিডিএফ, তোমরা যদি এখানে এই পুরোটার কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে, যদি তোমরা চাও তোমরা আমার কাছে নক দিতে পারো। এই যে দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কাছ থেকে পিডিএফ নিতে পারো। যদি ক্লাসটি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। তো আজকের পর্যন্ত এই মতোই। তোমরা যদি আরও তোমাদের 2026 সালের প্যাসেজ দরকার হয়ে থাকে বা প্রয়োজন হয়ে থাকে, আমি ইনশাল্লাহ আরও ক্লাস আপলোড দেব, সেজন্য তোমাদের নোটিফিকেশন বাটনটি অন করে রাখতে হবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।